তাহলে টেস্ট ম্যানেজমেন্টের আজকে আমাদের এজেন্ডা হচ্ছে প্রোগ্রেস মনিটরিং এন্ড কন্ট্রোল। মনিটরিং এন্ড কন্ট্রোল হচ্ছে দুইটার পরিপূরক, একটা ছাড়া আর একটা চলতে পারে না। মানে মনিটর করে যদি কিছু না করো তো লাভ কি? মনিটর করে দেখে কি হবে? আবার কন্ট্রোল করতে গেলে মনিটরিং করা ছাড়া উপায় নাই। অন্ধের মতো তো কিছু করতে পারবে না, তুমি জানতেই পারবে না কি করতে হবে। সো মনিটরিং মানে জাস্ট অবজার্ভিং। মনিটরিং করার জন্য ম্যানেজারের যে দক্ষতা আসলে এই দুই জায়গায়, যে তুমি কত ভালোভাবে মনিটরিং করতে পারো, মানে তুমি রিয়েল টাইম ডাটা পাও কিনা। যে টেস্টিং প্রজেক্ট চলতেছে, সেই প্রজেক্টের একদম টোটাল অ্যাসপেক্ট থেকে যদি ডাটাগুলো নিয়ে তোমার সামনে রিয়েল টাইম আসতে পারতো, তাহলে কন্ট্রোল করার সুবিধা হতো। যেমন গাড়ির ড্যাশবোর্ডে যদি ওই মিটার ফুয়েলের মিটার, তারপরে ফুয়েলের মিটার, তারপরে হিট মিটার, আরো কতগুলো স্পিডোমিটার আছে না, এইগুলো যদি না থাকতো তাহলে একজন ড্রাইভার গাড়ি চালানো কন্ট্রোল করা মুশকিল হয়ে যেত। কত দূর উঠছে সে বুঝতে পারতো না, কতটুকু তেল আছে শেষ না হওয়া পর্যন্ত সে টের পাইতো না। এই জন্য মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ডায়াগ্রামটা আমরা জানি। সো টেস্ট প্ল্যানিং, মনিটরিং এন্ড কন্ট্রোলিং বেসিক্যালি। সো প্ল্যানিং আমরা আগে দেখেছি যে প্ল্যানিংটা কিভাবে করতে হয়। প্ল্যানিংটা এই জন্য দরকার যে আমরা যে মনিটরিং করে যদি বুঝবো কি করে যে ভালো চলছে না খারাপ চলছে। প্ল্যানিং ইজ স্ট্যান্ডার্ড সেট করা। প্ল্যান হচ্ছে আমার স্ট্যান্ডার্ড সেট করা, যেটাকে আমি, তার মানে এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে আমার প্ল্যানিং। মনিটরিং হচ্ছে মনে করো যে রিয়েল ডেটা, এটা হচ্ছে মনিটরিং। দেন কন্ট্রোলিং মানে যদি কোনো ফেইলিওর হয়, ডেভিয়েশন হয়, কোনো কিছু হয়, তাহলে আমি কন্ট্রোল করবো কিভাবে। এই হচ্ছে গ্রসলি। তো টেস্ট প্ল্যানিং মাস্ট বি ইনিশিয়েটেড প্রথমেই। টেস্ট মনিটরিং বলছে যে কন্ট্রোল দ্য টেস্ট অ্যাক্টিভিটিস in order to detect deviations from the plan. প্ল্যান থেকে কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা সেটা হলে আমাদের মনিটরিং। থিঙ্ক অ্যাবাউট একটা ক্রিকেট খেলার সেকেন্ড ইনিংস যখন শুরু হয়, তখন কিন্তু গ্রাফ দেখায়, তাই না? যে আগের টিমটা কত দূর ছিল, এই অবস্থায় একটা সুন্দর একটা লাইন গ্রাফ তৈরি করে। ওর যখন টার্গেট নাই যে না আমার তো পিছাই যাচ্ছি, কমে যাচ্ছে, আবার ঠিক করতে হবে। সো গ্রাফটাকে আমরা যদি বলি মনিটরিং। আর আগের আগের যে ইনিংসটা ছিল সেটা হচ্ছে প্ল্যানিং, বর্তমানেরটা হচ্ছে মনিটরিং, আর ডিসিশন গুলো হচ্ছে কন্ট্রোলিং। সো কন্ট্রোলিং যখন আমি করব, তার মানে কন্ট্রোলিং মানে হচ্ছে কারেক্টিং দ্য ডাইরেকশন অফ টেস্ট অ্যাক্টিভিটিস হোয়েন নেসেসারি। যদি ডেভিয়েশন হয় দেন আমরা কন্ট্রোল অ্যাকশন নেব, আদারওয়াইজ তো কন্ট্রোল অ্যাকশন নেওয়ার দরকার নেই। তাকি থাকাটাই হচ্ছে, মানে মনিটরিং করাটাই হচ্ছে মূল কাজ, কন্টিনিউয়াস কাজ। আর কন্ট্রোলিং হচ্ছে যখন দরকার হয় তখন। সো মনিটরিং should be done based on measurable consideration. এমনি খামাখা তাকিয়ে সিনেমা দেখার জন্য তো এই মনিটরিং না। সো মনিটরিং মানে হচ্ছে আমার মেজারেবল কনসিডারেশন, আমরা যেন পরিমাপ করতে পারি। যেমন কতগুলো মেজারেবল ম্যাট্রিক্স দিয়ে রাখছে, সেটা হচ্ছে এরর বেসড ম্যাট্রিক্স, এরপর টেস্ট কেস বেসড ম্যাট্রিক্স, দেন কস্ট বেসড ম্যাট্রিক্স। এরর বেসড ম্যাট্রিক্স কি? যে আমার কি পরিমাণে এরর ধরা পড়ছে, এরর রিলেটেড ডেটাগুলা, তার মানে কি পরিমাণ এরর ধরা পড়ছে এবং সেটার ফিক্সিং হচ্ছে কি পরিমাণ রিগ্রেশন হচ্ছে ডিফেক্টস গুলা থেকে, সেগুলাকে বলা হয় যে মনিটরিং। একদম ফ্যাক্টস এন্ড নাম্বারস নিয়ে আমরা কাজ, যে কত সংখ্যক। এটা হচ্ছে মনিটরিং বেসড ম্যাট্রিক্স বলা হয়। টেস্ট বেসড ম্যাট্রিক্স হচ্ছে আমাদের যে টেস্ট কেস ডিজাইন করা আছে,
সেই টেস্ট কেস ডিজাইনের ওপর যে কোনো সময় যে পর্যন্ত কতগুলো টেস্ট কেস মানে এক্সিকিউট করার কথা ছিল, কতটুকু কমপ্লিট হয়েছে, কতটুকু হয় নাই, এই ডেভিয়েশনটা চেক করা হচ্ছে টেস্ট কেস বেসড ম্যাট্রিক্স। আর কস্ট বেসড ম্যাট্রিক্স হচ্ছে এই পর্যন্ত কত টাকা খরচ হওয়ার কথা ছিল, কত টাকা হয়েছে। হ্যাঁ, কম খরচ হলে হয়তো বলে না, গভর্নমেন্ট প্রজেক্ট গুলোতে আবার কম খরচ হলে বলে তাড়াতাড়ি খরচ করো বা বাজেট ইয়ে হয়ে যাবে, কি বলে ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেলে কিন্তু এটা আর পাবা না, ফিরে যাবে টাকা। স্যার ম্যাট্রিক্স বলতে এখানে কি ওই যে চার্ট তৈরি করা যায়, নাম্বার চার্ট তৈরি করা স্যার এরকম নাম্বার ডিফারেন্ট। অ্যাকচুয়ালি চার্ট তো হয় ম্যাট্রিক্স দিয়ে, মানে চার্ট গুলা তৈরি হয় হচ্ছে নাম্বার দিয়ে, কোনো মানে নন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে চার্ট হয় না। সো all the numbers, and নাম্বারকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো বিভিন্ন গ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, টেবুলার পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারো, টেক্সচুয়ালও করতে পারো, বাট ম্যাট্রিক্স মানে হচ্ছে নাম্বার। তাহলে কস্ট বেস ম্যাট্রিক্স হচ্ছে আমার প্রজেক্টের কস্টিং এর উপরে, ফান্ডিং এর উপরে, কি পরিমাণ খরচ হচ্ছে, কি পরিমাণ বাকি আছে। হ্যাঁ, যেমন কস্ট অফ ফাইন্ডিং এরর্স, রিগ্রেশন টেস্টিং কস্ট, কস্ট অফ এক্সটার্নাল রিসোর্স, অল দ্য কস্ট। সে কস্ট রিলেটেড যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে সেগুলোকে বলা হয় কস্ট বেস ম্যাট্রিক্স। যদি কোনো ডেভিয়েশন হয় ওখান থেকে দেন আমরা কন্ট্রোল অ্যাকশনে যাব। দ্য রেজাল্ট মেজার আর টু বি রিপোর্টেড রেগুলারলি। রেগুলারলি বলতে কতদিন পর, সেটাও ডিফাইন করতে হবে আমাদের, যে কতদিন পরে করতে হবে। সো দিস ইজ কল্ড স্ট্যাটাস রিপোর্ট। তার মানে আমি একটা প্রজেক্টের একটা স্ট্যাটাস দেখি, যেমন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পিকচার মানে কি, কাকে বলা হয় ফাইন্যান্সিয়াল পিকচার? অ্যাকাউন্টিং এর ভাষায় বলে হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল পিকচার। সো স্ট্যাটাস রিপোর্ট হচ্ছে একটা প্রজেক্টের স্ট্যাটাস কি আছে এখন, সেটাই তো রিপোর্টিং করবো, তাই না? তার মানে এখন যদি কোনো ম্যানেজার যদি বলে আমাকে, যে প্রজেক্ট ম্যানেজার টেস্ট ম্যানেজারকে বললো যে স্ট্যাটাস রিপোর্ট দাও, কি দেবে? তো নিশ্চয় একটা কিছু দেওয়ার কথা না, যার ভিতরে যে ডাটাগুলো থাকলে সে তাকে সন্তুষ্ট করা যাবে বা তার প্রয়োজন পূরণ হবে। রিপোর্ট হচ্ছে তাকে বলে যা যে চাচ্ছে তার যেন প্রয়োজন পূরণ হয়, যেটা এক্সপেক্ট করছিল সেটা যেন পায়। The status report key information about the test activities is considered for test reporting. এটা হচ্ছে ডিফেক্ট রিপোর্টিং না, কিন্তু ডিফেক্ট রিপোর্ট করা হচ্ছে প্রোগ্রামারের কাছে, স্ট্যাটাস রিপোর্ট হচ্ছে টোটাল ওভারঅল প্রজেক্টের স্ট্যাটাস রিপোর্ট। So sample for contents of the status reports for, as per IEEE standard, কি কি থাকা লাগবে স্ট্যাটাস রিপোর্টে, স্যার একটা পয়েন্টস গুলো দিয়ে দিছে, টেমপ্লেটস। যেমন টেস্ট অবজেক্ট, কোন টেস্ট অবজেক্ট বলতে হবে যে আমি কিসের স্ট্যাটাস রিপোর্ট দিলাম। সো টেস্ট অবজেক্ট অর টেস্ট অবজেক্টস যতগুলো দরকার, টেস্ট লেভেলস, তারপর টেস্ট সাইকেল, রিপোর্টিং পিরিয়ড থাকা লাগবে, যে কতদিনের রিপোর্ট দিচ্ছি আমি, এটা কি উইকলি রিপোর্ট দিলাম এত তারিখ থেকে এত তারিখ, নাকি মান্থলি রিপোর্ট দিলাম, তাহলে রিপোর্টিং একটা পিরিয়ড থাকবে যে আমি এতদিন পর পরে স্ট্যাটাস রিপোর্ট দিব, ডেইলি দেবো নাকি উইকলি দেবো, এটা ডিফাইন করা থাকবে। Then test progress, ওই যে using matrix, number of documented defects, number of test case executed। তার মানে যে ডাটাগুলা পাইলে টপ ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে, অ্যাকশন নিতে পারে, যে না তাহলে আমার কি ব্যাপার, ডেভিয়েশন কেন, সেই ডাটা সেইগুলাকে রিপ্রেজেন্ট করার নামই হচ্ছে আসলে রিপোর্ট করা। যেমন রিসোর্স ইউজড, বাজেট স্পেন্ড, কত পার্সেন্ট হয়েছে, মানে পার্সেন্ট ঠিক না, কত বাজেট হয়েছে, মানে স্পেন্ড হয়েছে এ পর্যন্ত, কতটুকু বাকি আছে আমার, বাদ বাকি ফুয়েল চলবে তো নাকি আগে খেয়ে ফেলেছি,
অথবা যদি আগে কি ব্যাপার এ পর্যন্ত যে যা খরচ করার কথা ছিল খরচ তো হয় নাই, ব্যাপার কি, তার মানে সামথিং রং। খরচ বাঁচানোটাই হচ্ছে প্রজেক্ট সাকসেসের কারণ না, খরচ না করতে পারাটাও একটা ব্যর্থতা। কারণ নিশ্চয়ই ভবিষ্যতে ঝামেলা হবে এটা নিয়ে। মাইলস্টোন রিচড, কত দূর পর্যন্ত আমার মাইলস্টোন এখানে মানে এক্সপেক্টেড মাইলস্টোন ছিল, আমি কতটুকু পৌঁছাইলাম। So acceptance of the test objects on particular test levels. Defected report, যেমন number of defect uncovered, number of defect corrected. Then risk assessment. Risk assessment মানে প্রথমে একটা রিস্ক অ্যাসেস করার ইয়ে থাকে, আমার চার্ট বা রিপোর্ট থাকে, একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট বা অ্যাসেসমেন্টই বলা হয়, রিস্ক অ্যাসেসমেন্ট, একটা ডকুমেন্ট। সেটার উপরে কারেন্টলি যে অবস্থা আছে, রিস্ক কতগুলা রিস্ক মিনিমাইজ হয়েছে, কতগুলা রিস্ক নতুন তৈরি হচ্ছে, কতগুলা রিস্ক অলরেডি নাই হয়ে গেছে, ইনভিজিবল হয়ে যেতে পারে, রিস্ক গায়েব হয়ে যায়, জানো, রিস্ক গায়েব হয়ে যায় এভাবে, তো মনে হয়েছিল রিস্ক, পরে দেখলাম না এটা তো রিস্ক না, এটা কোনো রিস্কই নাই, তো ওই রিস্ক বাদ পড়ে যায় একসময়, গায়েব হয়ে গেছে রিস্ক। ওটা যে ইয়ে ছিল অ্যাসেস্ট করা রিস্ক থেকে আমরা কোনো সময় প্রজেক্ট চলাকালীন বিভিন্ন পিরিয়ডে নতুন রিস্ক আগে আগে থেকে বোঝা যায়নি, নতুন রিস্ক আসতেও পারে। আবার কিছু রিস্ক অলরেডি মিনিমাইজ করেছে বাই টেস্টিং, ডিফেক্ট ফিক্সিং করে। আর কিছু রিস্ক মনে করেছিলাম কিন্তু এখন আর নাই। যেমন ধরো মনে হয়েছিল যে যদি কোনো কিছু একটা ভেন্ডর যদি কোনো কিছু দিতে লেট করে তাহলে একটা রিস্ক আছে, তো টাইমলি দিয়ে দিছে। মনে করো সফটওয়্যার একটা টুলস আমরা কিনেছি ভেন্ডরের কাছ থেকে, সে ভেন্ডরটা ডেলিভারি দেওয়ার কথা, ইনস্টলেশন করে সবকিছু করে দেওয়ার কথা, যদি না করে তাহলে একটা রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে বলা আছে, যদি না পায় তাহলে কি হবে, এটা রিস্ক, কিন্তু সে টাইমলি দিয়ে দিছে, তাহলে রিস্ক থাকলো না, ওরকম রিস্ক ইয়ে হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এরপর হচ্ছে ফোরকাস্ট অ্যাক্টিভিটিস প্ল্যান ফর দ্য নেক্সট রিপোর্টিং পিরিয়ড। আমরা সবসময় রিপোর্ট দেওয়ার সময় বলি যে নেক্সট আবার কি কি সামনের স্প্রিন্টে আমরা কি কি করব সেটা জানাই দিই না। সো এটা হচ্ছে প্ল্যান, ফোরকাস্ট করা। দেন জেনারেল ইভলিউশন অর স্ট্যাটাস রিপোর্ট, দ্যাট ইজ ট্রাফিক লাইট। যদি গ্রিন হয় তাহলে ভালো, তার মানে স্মুথলি চলছে। যদি কমলা রং হয় তাহলে বুঝতে হবে যে কিছু ঝামেলা আছে, এখনই অ্যাকশনে নামতে হবে। আর রেড হয়ে গেলে তো বিপদই আছে তাহলে। সো দিস ইজ দ্য জেনারেল ইভ্যালুয়েশন অর স্ট্যাটাস। সো একটা ম্যানেজারের সামনে যদি এই ট্রাফিক লাইটটা থাকে তাহলে মনে বুঝছো যে এই প্রজেক্টটা কেমন চলবে। কন্টিনিউয়াস যদি আমার ডাটা আসে, এই যে অটোমেশন ছাড়া সম্ভব না, যে আমার টেস্ট কেস গুলা ডেটাবেজে থাকতে হবে, তারপরে হচ্ছে টেস্ট অবজেক্ট গুলা তো এক্সিকিউটেবল, এরপরে হচ্ছে আমার প্ল্যানটা থাকা লাগবে ডাটাবেজে, এরপরে হচ্ছে যে আমার যে এখন এক্সিকিউশন হচ্ছে সাথে সাথে আমার রিপোর্ট যেন ডাটাবেজে চলে আসে, তাহলে আমরা কন্টিনিউয়াস এই ট্রাফিক লাইটটা দেখতে পাবো। আদারওয়াইজ একজন টেস্ট ম্যানেজার তার লাইফ হেল হয়ে যাবে যদি এই মনিটরিং সিস্টেমটা যদি অটোমেটেড না হয়। যদি ম্যানুয়াল টেস্টিং হয় তাহলে টেস্ট ম্যানেজারের কাজ কখন হয় জানো? টেস্ট ম্যানেজার কাজ শুরু করে বিকাল থেকে, মানে টেস্টাররা যখন রিপোর্ট দেবে সারাদিন কি করলো সেটা নিয়ে সে কাজ শুরু করবে রাত 12টা পর্যন্ত, তাহলে টেস্ট ম্যানেজারের কাজই হচ্ছে ইভিনিং এ, তাই না? কিন্তু যদি কন্টিনিউয়াস এই ডাটাটা পাই, একজন টেস্ট এক্সিকিউট করেছে, পাস করছে ফেল করছে, ওখান থেকে কিন্তু ড্যাশবোর্ডে যদি চলে আসে, আজকের দিন শেষ হওয়ার সাথে সাথেই ওর ট্রাফিক লাইটের কালার চেঞ্জ হবে, তাহলে যে জিনিসটা হতো, তাহলে আমার প্ল্যানের সাথে এই ডেভিয়েশন গুলো সহজেই দেখা যেত।
দেন রিপোর্টিং ফ্রিকোয়েন্সি, কতদিন পর পর রিপোর্ট করতে হবে। At the beginning of the project, in a preparation phase, that means that's the planning phase, reporting cycle are longer. মানে হচ্ছে প্রথমে হয়তো মান্থলি একটা রিপোর্টিং থাকে প্রথম দিকে, এভরি 2 উইকসও হতে পারে। অ্যাজাইলের রিপোর্টিং পিরিয়ড সাধারণত 2 উইকস টু 3 উইকস এরকম করা হয়। কোনটা একটা ফিচার যেন আমরা ডেলিভারি দিতে পারি। বাট এটাকে মিট করার জন্য কিন্তু রেগুলার মিটিং করতে হয়। ইভেন কোন কাস্টমারই রেগুলার মিটিং করে, ইভিনিং এ কাস্টমারের সাথে মিট আছে, আচ্ছা আজকে কি হলো স্ট্যাটাস জানার জন্য, স্ট্যাটাস রিপোর্ট অফ দ্য প্রজেক্ট। দেন দ্য ক্রিটিক্যাল ফেজ অফ টেস্ট এক্সিকিউশন রিকোয়ার্স শর্ট সাইকেল। ক্রিটিক্যাল সময় আমরা উইকলি ইভেন ডেইলি আমরা এই রিপোর্টে ফ্রিকোয়েন্সি করতে হবে। দেন টেস্ট ক্লোজ আর রিপোর্ট এট দ্য এন্ড অফ দ্য প্রজেক্ট, ফাইনাল রিপোর্ট আছে তখন। দেন ইভ্যালুয়েশন এন্ড রিপোর্টিং, স্ট্যাটাস রিপোর্ট থাকলেই ইভ্যালুয়েশন এবং রিপোর্টিং করাটা সহজ হয় আরো। ইন প্রোগ্রেস মেড অ্যাপ্রোপ্রিয়েট, ইজ টেস্ট এক্সিকিউশন ইফেক্টিভ অর এফিশিয়েন্ট, এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার তুমি ওই ম্যাট্রিক্স থেকেই পাবা। আর অ্যাক্টিভিটিস in line with the test goals, are the test goals being reached, তার মানে এক্সিট ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা। how high is the level of confidence in the software based on current test progress, বর্তমানে টেস্টের যে অবস্থা সেখান থেকে আমরা কতটুকু কনফিডেন্স পেলাম সিস্টেমের উপরে। আমার তো মূল কাজটা কিন্তু কাস্টমারের কনফিডেন্স নিয়ে আসা, সফটওয়্যারের উপরে কাস্টমারের কনফিডেন্স নিয়ে আসাটাই হচ্ছে আসলে টেস্টিং এর মূল দায়িত্ব। নাও কন্ট্রোলিং কখন, যদি ডেভিয়েশন হয়। So test controlling is the management task. The test manager belongs to the leading squad of the project. তার মানে টেস্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার যারা লিডিং স্কোয়াডে থাকে, টেস্ট ম্যানেজারও একজন মেম্বার লিডিং স্কোয়াডের। So correcting measures as response to deviation from the plan, যদি ডেভিয়েশন হয় প্ল্যান থেকে তাহলে কি করব, টেস্ট কন্ট্রোলিং incorporates all measures that are undertaken during testing. তো যদি ডেভিয়েশন হয় তাহলে কন্ট্রোল অ্যাকশন নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট of plan activities and when needed, and initiating new planning cycle in the project plan. তার মানে কি, আমাদের যে কন্ট্রোলিং মানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডজাস্ট করা। কন্ট্রোলিং মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, প্ল্যান যেটা ছিল আমরা ওর সাথে যেন অ্যাডজাস্ট করে চলতে পারি, এটি হচ্ছে কন্ট্রোলিং বেসিক্যালি। দেন টেস্ট ক্লোজার ইভ্যালুয়েশন, the exit criteria are also recorded with the test progress matrix, and exit criteria that were reached are documented in the stat report for approval. তার মানে যখন এক্সিট ক্রাইটেরিয়া ফুলফিল হলো তার মানে আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিতে পারলাম। দেন আমরা কি কি মেজার করব কন্ট্রোলিং এর জন্য, যেমন মোর হিউম্যান রিসোর্স লাগবে কিনা, তাই না? মোর হিউম্যান রিসোর্স মানে কি, নতুন নিয়োগ না হতে পারে, ওভারটাইম হতে পারে, অথবা ইনক্রিজ দ্য সাইজ অফ টেস্ট টিম, নিয়োগ। তার মানে কন্ট্রোল অ্যাকশনের এটা একটা পয়েন্ট যে আমরা নতুন লোক আরো রিক্রুট করবো কিনা এর ভিতরে যদি ডেভিয়েশন হয়। ইভেন আমরা কিছু বাদও দিতে পারি যদি আমি দেখি যে না, যে প্ল্যান করেছিলাম এত লোক লাগবে না। মোর বাজেট লাগবে কিনা টাকা শেষ হয়ে গেলে, ফর অর টু গেট এক্সটার্নাল স্পেশালিস্ট অর কনসালটেন্ট, যে আমরা যখন এক্সপিরিয়েন্স বেস টেস্টিং করা দরকার হয়ে যায়
তখন তো নিজের টিমের মধ্যে এক্সপেরিয়েন্স টেস্টার না থাকলে কি হবে, আমরা বাইরে থেকে হায়ার করতে হবে, সেই জন্য বাজেট লাগবে। টুল ডেপ্লয়মেন্টস ফর অটোমেটিং টাস্ক। সো যদি কোনো কারণে আমার যদি দেখি যে না ডেভিয়েশন বেশি হচ্ছে, তাহলে হিউম্যানলি করা সম্ভব না হলে টুলস ইউজ করে করবো যাতে তাড়াতাড়ি হয়। আবার টুলস ইউজ করে বললেই হবে না, ওই স্কিল লোক থাকা লাগবে তো ওখানে, এটার জন্য আবার ট্রেনিং টুনিং অনেক কিছু আছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথম পয়েন্টটা ছিল কি মোর রিসোর্স প্রোভাইড করা, আর একটা কি হতে পারে রিডিউস ওয়ার্ক এফোর্ট। আমরা কিছু টেস্ট কেস কমিয়ে দিতে পারি, যে দরকার নেই এগুলো টেস্ট করা, কারণ আমার টাইমের মধ্যে শেষ হচ্ছে না। ডেভিয়েশন বাঁচানোর জন্য আমরা কিছু শর্টকাট পদ্ধতি করতে পারি। কিরকম, যে এই টেস্ট কেস গুলা ফরগেট অ্যাবাউট, এগুলো দরকার নাই, এগুলো রিলিজ করে দেবো, কাস্টমার ওরা আস্তে আস্তে ঠিক করে ফেলবে এক সময়, মানে আস্তে আস্তে যখন মেইনটেনেন্স টেস্টিং এর পাঠাই দেবো, বুঝছো। যেমন লিভ আউট ভেরিয়েন্ট টেস্ট কেসে যেটা বললাম, কসমেটিক টেস্ট গুলো দরকার নাই করা, লো রিস্ক এরিয়া গুলাতে টেস্ট করতে যাব না আমরা। হতে পারে টেস্ট ডেটার ভলিউম কমাই দিলাম যাতে করে একটু টেস্ট করতে তাড়াতাড়ি হয়, স্লোনেসটা যেন না থাকে। লোড একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, যাতে পেনিট্রেশনটা একটু কম হয়, তাহলে একটু ফাস্টার হয়। মানে একটা ক্লিক করে যদি আমার একটা টেস্ট এক্সিকিউট করতে যদি 1 মিনিট লাগতো ডেটা ভলিউম বেশি থাকার কারণে, সো ওটাকে দেখা গেল যে অর্ধেক করে ফেললে দেখা যাবে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সেই কাজ। সিম্পলিফাই দ্য কমপ্লেক্স টেস্ট অবজেক্টস। যে কোনো কমপ্লেক্স কাজের সলিউশনটা কি বলতো, যে কোনো কমপ্লেক্স কাজকে আমি কিভাবে হ্যান্ডেল করব, যে কোনো কমপ্লেক্স কাজ, টেস্টিং না শুধু। স্প্লিট করলে কাজটাকে হ্যাঁ, কাজটাকে স্প্লিট করে ফেলতে হবে, চাঙ্কে ভাগ করে নিতে হবে, তাহলে ম্যানেজেবল হয়ে যায়। যেমন আমরা খাই যখন, তখন পুরা প্লেট একবারে তো মুখে দেওয়া যায় না, এই জন্য টুকরা টুকরা করে আমরা মুখে দেওয়ার মতো অবস্থা করে নিয়ে আসি। সো তাহলে দুইটা পয়েন্ট আমরা দেখলাম, একটা হচ্ছে প্রোভাইড মোর রিসোর্স, আর একটা হচ্ছে রিডিউস ওয়ার্ক এফোর্ট। আর কি হতে পারে, টেস্ট কন্ট্রোলিং আর রিপোর্টেড ইন to inform the project management or customer about the changed risk of the product deployment. Risk এর বলো। সিম্পলিফাই কমপ্লেক্স টেস্ট কেস টেস্ট অবজেক্ট। হ্যাঁ, পরে বলছো অমিট করতে, বলছো অমিটটা করব কখন, অমিটটা কেন করব? কমপ্লিকেটেড যে এরিয়া আছে ওটাকে আমরা হয় ইয়ে করতে পারি, সিম্পলিফাই করতে পারি বাই ইউজিং স্প্লিটিং, তুমি বললে না স্প্লিট করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কিছু কাজ, কিছু টেস্ট আমি অমিট করে দিতে পারি, টেস্ট অমিট করা। কিসের উপর বেস করে করব এটা অমিট? সিলেক্টেড কোন অবজেক্টকে, সিলেক্টেড কোন একটা অবজেক্টের টেস্ট অমিট করে দিই, সবগুলা দরকার নেই করা, মানে যেগুলা নেসেসারি না, যেগুলা মনে করো কালে ভদ্রে ব্যবহার হয়, এরকম এরকম অংশগুলা। কসমেটিক। কসমেটিক শুধু না, মনে করো যে আমি একটা ফ্যাকাল্টি ক্রিয়েট করার যে উইন্ডো আছে ওটা টেস্ট করার দরকার নেই। একটা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি তৈরি হয়তো রোজ না, বুঝো নাই, কিন্তু ট্রানজেকশন যেটা হয় সেটা তো রেগুলার হয়, ওইখানে আবার ছাড় দেওয়া যাবে না। সো ফ্রিকোয়েন্সি অফ ইউজের উপরে আমি ইচ্ছা করলে অমিট করতে পারি যে না এই টেস্টগুলো এখন দরকার নাই করা। কারণ হচ্ছে এইগুলো যদি আমি এখন বাদ দিয়ে যদি টাইমলি ডেলিভারি দিতে পারি, তাহলে ওই কাজগুলো পরে মেইনটেনেন্সের সময় করা যাবে। ঠিক আছে, বুঝছো ভাই?
জি স্যার, লিভ আউট টেস্ট কেস। ওই যে যেটা এর আগে বললাম যে কিছু টেস্ট কেস বাদ দেবো। কিন্তু এটা তো আগেই বলা আছে যে অমিট টেস্ট এটা সিলেক্টেড। হ্যাঁ, ভেরিয়েশন অফ টেস্ট কেস, লিভ আউট ভেরিয়েশন, ডিফারেন্ট টাইপ অফ যদি টেস্ট কেস থাকে, যেমন কোনটা হচ্ছে বিজনেস লজিকের টেস্ট, কোনটা হচ্ছে ইউআই এর টেস্ট, কোনটা হচ্ছে হয়তো এপিআই টেস্ট, বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট টেস্টের কেস থাকবে না, সেগুলা থেকে বেছে বেছে আমরা প্রয়োজন অনুসারে, আমি তো জানি না এখন যে সিচুয়েশনটা কি দাঁড়াবে, মূল কথা হচ্ছে ওয়ার্ক এফোর্ট কমাতে হলে টেস্ট কেস কমাতে হবে, যেটা সুযোগ। আর কি কমানো যেতে পারে সেটা হচ্ছে আমার কোনো একটা মডিউল বা কোনো একটা পার্ট আমি টেস্ট করব না ইন্টেন্সিভলি, বাদ দিলাম ওটা। আর এটা হতে পারে টেস্ট ডাটার ভলিউম কমাই দিতে পারি। আর প্রথমটা এবং শেষেরটা কাছাকাছি। দেন এরপরে কি আসলো, যে আমাদের রিপোর্টটা দিতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কাস্টমারকে কি জানানোর জন্য, যে আমার রিস্কের স্ট্যাটাসটা জানার জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কি কি রিস্ক আছে তার স্ট্যাটাসটা পরিবর্তন হতে পারে, ওই যে রিস্ক বাড়তে পারে, কমতে পারে, ভ্যানিশ হয়ে যেতে পারে, মিনিমাইজ হতে পারে, এই জিনিসগুলো জানানো। কঠিন কিছু হয়েছে এটা? কঠিন না মনে হচ্ছে এগুলো মনে রাখতে অনেক থিওরিটিক্যাল অনেক জ্ঞান এগুলো। মনে রাখার জন্য মুখস্থ করতে হবে না, মনে রাখার জন্য জাস্ট আস্তে আস্তে পড়বা, বুঝছো? দ্রুত পড়ার দরকার নাই, আস্তে আস্তে ভালো করে পড়বা, প্রত্যেকটা জিনিস বুঝে যাবা, দেখবা এরপর আর মনে রাখার দরকার নেই। লাইন বাই লাইন মুখস্থ করে পরীক্ষা পাস করা সম্ভব না। বিজিআইটি 32 জন পরীক্ষা দিয়েছে, 4 জন ফেল করেছে। অনেক ভালো সাকসেস হয়েছে। আর ড্যাফোডিল থেকে আর একটা ব্যাচ ছিল, তারা হচ্ছে 2 জন হচ্ছে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, 92.5, 2 জন। স্যার ওদের কি স্যার আপনার বাসায় পরীক্ষা দিছে নাকি সেন্টারে গিয়ে পরীক্ষা দিছে? সেন্টারে দিচ্ছে।